জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখন বিশ্বজুড়ে। গ্রিন হাউসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে, আর এই উষ্ণতা বৃদ্ধির ফলে বাড়ছে পরিবেশের তাপমাত্রা। এতে হিমালয়ের বরফ দ্রুত গলে বৈশ্বিক বিপর্যয় বাড়াচ্ছে। এভাবে বছর জুড়েই ঘটছে নানা প্রাকৃতিক দুর্যোগ। দক্ষিণ এশিয়ার একটি বিশাল বদ্বীপ জুড়ে বাংলাদেশের অবস্থান। ভৌগোলিক অবস্থান এবং ঘনবসতির কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। নদীমাতৃক বাংলাদেশে প্রতি বছর বন্যায় প্লাবিত হয় দেশের বিস্তীর্ণ এলাকা, ভেসে যায় বসতভিটা, ফসলের মাঠ। নদীর ভাঙনেও বিলীন হয় দেশের অসংখ্য জনপদ। এভাবে প্রায় প্রতি বছর অগণিত মানুষকে ভূমিহারা ও গৃহহীন হতে হয়। দেশের দক্ষিণাঞ্চলে পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন। সাগরের লোনা পানিতে প্লাবিত হয় বিশাল বনভূমি। পরিবেশের এই বিরূপ প্রভাব বনের মূল্যবান বৃক্ষরাজি এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। পরিবেশ থেকে সবুজ বনরাজি হারিয়ে যাওয়ায় পরিবেশ ক্রমশ উষ্ণ হয়ে উঠছে, বেড়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ফলে প্রায়ই দেখা দিচ্ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এতে বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলগুলো বেশি ঝুঁকিপ্রবণ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 2007 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের অবর্ণনীয় তাণ্ডবের পর একাধিক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত এনেছে দেশের উপকূলীয় এলাকায়। এর মধ্যে আইলা, মহাসেন, বুলবুল, ফণী, রোয়ানু, মোরা অন্যতম। এছাড়াও ভূমিধস, পাহাড় ধস আর নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ এদেশের নিয়মিত সমস্যা। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে বজ্রপাতের মতো দুর্যোগ। এদিকে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। বিশেষ করে গত কয়েক দশক ধরে বজ্রপাতে মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাতে মৃত্যু হয় বাংলাদেশে। এজন্য জলবায়ুর বিরূপ প্রভাবে বিশ্বের ঝুঁকিপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আপনারা জানেন, দুর্যোগ ব্যবস্থাপনার পবিত্রতম দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা। এর পরপরই আসে সম্পদ এবং জীবন জীবিকা রক্ষা। এই ধারণাটা নিয়েই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে উঠেছে। কারণ প্রেক্ষাপটটি ছিল 1970 সালের সেই ভয়াবহ 12ই নভেম্বরের ঘূর্ণিঝড়, যেটিতে এক রাতে প্রায় 10 লক্ষ মানুষ মারা যায়। সুতরাং এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনাটার প্রথম চিন্তাই ছিল মানুষকে কিভাবে বাঁচানো যায়। তারপরে ধারাবাহিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় ধারণায় আন্তর্জাতিকভাবেই নীতিগুলো প্রতিষ্ঠিত হলো যে জীবন রক্ষার সাথে সাথে মানুষের ক্ষয়ক্ষতিরোধ, সম্পদের ক্ষয়ক্ষতিরোধ, তারপরে সামগ্রিকভাবে দেশের আর্থিক ক্ষতি হ্রাস, ক্রিটিক্যাল যেই অবকাঠামো সেগুলোর ঝুঁকি কমিয়ে আনা। এই সবগুলো ধারণা নিয়েই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ক্রমান্বয়ে প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে আজকে একটি মডেল ব্যবস্থাপনা এসছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের দুর্যোগের সাথে একটা অবশ্যম্ভাবী সহচর হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি যেমন বাড়ছে, সংখ্যা বাড়ছে, ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ছে, আর নিত্য নতুন এলাকায় আমাদের উপর জুড়ে বসছে। সুতরাং আমাদের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষা এটি একটি বিবেচনার অংশ হয়ে উঠছে। সবুজ দুর্যোগ ব্যবস্থাপনাটাই ধারণাটাই গড়ে উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনার সাথে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় নেওয়া। আপনারা জানেন, দুর্যোগে মানুষের জীবন জীবিকার ক্ষতির সাথে সাথে পরিবেশের ক্ষতি করে। এর পাশাপাশি আমরা যখন দুর্যোগ মোকাবেলার জন্য, দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য যে 4টি পর্যায় আছে, প্রশমন, প্রস্তুতি, সাড়া প্রদান এবং পুনরুদ্ধার, পুনর্বাসন, প্রত্যেকটি পর্যায়ে আমরা যখন দুর্যোগ মোকাবেলার কাজগুলো করি তার সাথে সাথে এই পদ্ধতির মাধ্যমেও কিছু পরিবেশের ক্ষয়ক্ষতির কারণ হয়ে ওঠে। যেমন প্রশমন হিসাবে বাঁধ তৈরি করতে পারে, রক্ষাবাঁধ, বেড়িবাঁধ, তারপরে রাস্তা, সড়ক নির্মাণ, এগুলো অনেক সময় পরিবেশের ক্ষতির কারণ হয়ে ওঠে। প্রস্তুতিমূলক কার্যক্রমের ক্ষেত্রে যেমন আমরা শেল্টার বানাই, আশ্রয়কেন্দ্র বানাই, বিভিন্ন মানুষের
দুর্যোগ প্রস্তুতির জন্য যে অবকাঠামোগত কাজগুলো করি, সেগুলো অনেক সময় পরিবেশকে বিবেচনায় সেইভাবে নেওয়া হয় না। স্বাধীনতার পর থেকে গত 53 বছরে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সব বয়স আর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা বিবেচনা করে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের নকশাতেও আনা হয়েছে নানা পরিবর্তন। গবাদি প্রাণীর আশ্রয়েরও ব্যবস্থা রাখা হয়েছে এসব কেন্দ্রে। বন্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়াও জাতীয় গণমাধ্যমে চালু করা হয়েছে দুর্যোগের সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা। এই সংকেত অনুযায়ী দেশের নৌ ও সমুদ্র বন্দরগুলোতে জরুরি পরিস্থিতিতে স্থানীয় সতর্কতা সংকেত, হুঁশিয়ারি সংকেত, বিপদ সংকেত এবং মহাবিপদ সংকেত দেখিয়ে থাকে। মানুষকে সুরক্ষা দেওয়া দুর্যোগ ব্যবস্থাপনা প্রচেষ্টার অন্যতম দায়িত্ব। মানুষকে রক্ষা করতে গিয়ে প্রকৃতিকে ধ্বংস করা অন্যায়। এর ফলে প্রকারান্তরে মানবজাতির অবশ্যম্ভাবী ধ্বংসের পথ তৈরি করা হয়। তাই প্রকৃতিকে যতটা সম্ভব প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। আর এভাবেই সবুজ দুর্যোগ ব্যবস্থাপনা ধারণার জন্ম। এই লক্ষ্য অর্জনে দুর্যোগ ব্যবস্থাপনায় টেকসই ও পরিবেশ বান্ধব পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তাও অতি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি 1972 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের 13টি জেলার 45টি উপজেলায় আমাদের এই কার্যক্রম বিস্তৃত। বর্তমানে বাংলাদেশের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকের সংখ্যা 81,000-এরও অধিক, যার অর্ধেক নারী স্বেচ্ছাসেবক রয়েছে। আমাদের এই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মূলত বাস্তবায়ন করে থাকি। বাংলাদেশের দুর্যোগের একটা লীলাভূমি, এটা আমরা জানি। আমরা মূলত কাজ করে থাকি ঘূর্ণিঝড় নিয়ে, যেটা সাগরে সৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি আমরা ল্যান্ডস্লাইড, আমরা ভূমিকম্প বা অন্যান্য যে হ্যাজার্ডগুলো আছে বা দুর্যোগগুলো আছে, এগুলো নিয়েও আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে থাকেন। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী, এই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আমরা প্রতি বছর 20,000 বা তারও অধিক স্বেচ্ছাসেবককে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। আমরা প্রত্যেকটা উপজেলা ভিত্তিক এক বা একাধিক মাঠ মহড়া করে মানুষকে সচেতন করে থাকি। আমরা উঠান বৈঠক করে থাকি, স্থানীয় মহিলাদের, কমিউনিটির মহিলাদেরকে সংগঠিত করে তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলা ধারণা দিই। আমরা জেলেদের প্রশিক্ষণ করিয়ে থাকি। বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে প্রত্যেকটা উপজেলাতে আমরা জেলে বেষ্টিত পল্লীতে আমরা গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রকৃতির ভারসাম্যতা কিভাবে রক্ষা করা যায় এই বিষয়ে আমরা তাদেরকে তথ্য উপাত্ত দিয়ে আমরা পরিবেশকে সুসংগঠিত করার চেষ্টা করি। জলবায়ু পরিবর্তনের কথা বলি এবং এর সাথে কিভাবে খাপ খাওয়ানো যায় তার কথা আমরা বলি। কার্বন নিঃসরণের ফলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, উষ্ণায়ন হচ্ছে, উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চল লোকালয়গুলোতে লবণাক্ত পানি প্রবেশ করছে। লবণ সহিষ্ণু জাত বা ভ্যারাইটির বিভিন্ন ফসল কিভাবে আমরা এলাকায় উৎপাদন করতে পারি এবং এটার সাথে খাপ খাওয়াতে পারি, সেই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকি। দুর্যোগের সময় আমরা জানি যে মানুষ ক্ষতি হয়, সম্পদ ক্ষতি হয়, এর সাথে সবুজায়নেরও কিন্তু ব্যাপক একটা ক্ষতি হয়। যেমন আমরা দেখেছি সিডোরের পরে, আইলার পরে এবং বেশ কয়েকটা ঘূর্ণিঝড়ে সুন্দরবন কিন্তু আমাদেরকে রক্ষা করেছে জীবন এবং সম্পদের। আমরা যদি এই টোটাল উপকূলীয় অঞ্চলে আমরা যদি সবুজ বেষ্টনী প্রকল্প গড়ে তুলতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে যদি আমাদের এই জনপদে কখনো দুর্যোগ তথা সাইক্লোন যদি কখনো আঘাত করে বা আঘাত হানার উপক্রম হয়, তখন আমরা অধিকাংশই বিপদ থেকে বা ঝুঁকির থেকে আমরা রক্ষা পাবো বা কমিয়ে আনতে সক্ষম হব। সবুজ দুর্যোগ ব্যবস্থাপনা মূলত টেকসই সম্পদ ব্যবহার, প্রতিবেশ পুনরুদ্ধার এবং সবুজ প্রযুক্তি গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, ম্যানগ্রোভ বন সংরক্ষণ কেবল ঘূর্ণিঝড় থেকে প্রতিরোধ তৈরি করে না, বরং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন জীবিকা রক্ষায়ও সহায়ক হয়। এই সবুজ নীতিগুলো অন্তর্ভুক্ত করে বাংলাদেশ এমন একটি দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে যা জনগণের জীবন ও জীবিকা রক্ষা করতে পারে। এতে সম্পদের ক্ষতি রক্ষার পাশাপাশি পরিবেশের ক্ষতির দিকটিও বিবেচনায় রাখা হয়। পরিবেশগত স্থায়িত্ব বজায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে সবুজ দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল অর্থাৎ গ্রিন ডিজাস্টার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি GDMS গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু দুর্যোগের প্রভাব হ্রাসেই সীমাবদ্ধ থাকবে না, বরং কার্বন নির্গমন কমানো, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ পুনরুদ্ধারে সহায়তা করবে।
সবুজ দুর্যোগ ব্যবস্থাপনা কৌশলের মূল লক্ষ্য হল দুর্যোগ ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব পদ্ধতি অন্তর্ভুক্ত করা। এর প্রধান দিকগুলো হল পরিবেশ সংরক্ষণ, টেকসই সম্পদ ব্যবহার ও পুনর্ব্যবহার এবং সবুজ প্রযুক্তির ব্যবহার। দুর্যোগ ব্যবস্থাপনার যে এই প্রচলিত পদক্ষেপগুলো রয়েছে, প্রশমন, প্রস্তুতি, সাড়া প্রদান, পুনর্বাসন, পুনর্গঠন, এগুলো করতে গিয়ে অনেক সময় পরিবেশ ক্ষতি করে ফেলি বা পরিবেশের বিষয়টি সেভাবে বিবেচনায় নিতে পারি না। কারণ মানুষের জীবন, মানুষের সম্পদ, জীবন জীবিকা রক্ষাই দুর্যোগ ব্যবস্থাপনার প্রাথমিক লক্ষ্য। আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব পরিবেশ, প্রকৃতিকে কিছু ফিরিয়ে দেওয়া। এই পরিবেশ বান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা বা সবুজ দুর্যোগ ব্যবস্থাপনা তারই একটি সূচনা মাত্র। এই সবুজ দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসাবে আমরা যেই ট্র্যাডিশনাল প্রশমন, সেটাকে আমরা এখন বলতে পারি সবুজ প্রশমন। আমাদের সবুজ দুর্যোগ ব্যবস্থাপনার যে কৌশলটি, গ্রিন ডিজাস্টার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, তার মূল 3টি লক্ষ্য আছে। একটা হলো পরিবেশ সংরক্ষণ, আরেকটি হলো টেকসই সম্পদ ব্যবহার, সবুজ প্রযুক্তির ব্যবহার। আমাদের অন্তর্নিহিত যে কৌশলগুলো হবে পরিবেশগত স্থায়িত্ব, যেমন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকাণ্ডকে পরিবেশ বান্ধব করা। প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা আমাদের রয়েছে, যেমন ম্যানগ্রোভ, যেটা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস মোকাবেলায় কাজ করে। তারপরে প্রাকৃতিক জলাভূমি, যেটা আমাদের ফ্লাশ ফ্লাড এবং বন্যা মোকাবেলায় কাজ করে, জলাধার এবং পানি ধারণ করার জন্য। জনগোষ্ঠীর অংশগ্রহণ, আমরা জনগোষ্ঠীকে আমাদের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো, অন্তর্ভুক্ত করার উদ্যোগ থাকবে এবং অবশ্যই জলবায়ু অভিযোজন। আমাদের যে প্রচলিত দুর্যোগ ব্যবস্থাপনার যে উপাদানগুলো, প্রথম শুরু হয় প্রশমন দিয়ে, সেই আমরা প্রশমনকে সবুজ প্রশমনের অংশ হিসেবে আমরা ম্যানগ্রোভ পুনরুদ্ধার, জলবায়ু সহিষ্ণু কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে টার্গেট করব। সবুজ প্রস্তুতি, আমরা ট্র্যাডিশনাল প্রস্তুতিকে সবুজ প্রস্তুতির অংশ হিসেবে পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ এবং জনগণের সচেতনতা বৃদ্ধি, লোকজ জ্ঞান, যে দেশীয় কৌশলগুলো পরিবেশ বান্ধব, পরিবেশ রক্ষার উপদেশনা নিয়ে আমরা আগাম সতর্কীকরণ ব্যবস্থা, এগুলো অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রচলিত সাড়া প্রদানকে পরিবর্তিত করে সবুজ সাড়া প্রদানে আমরা টেকসই ত্রাণ সামগ্রী ব্যবহার করব এবং দুর্যোগ সৃষ্ট যে বর্জ্য ব্যবস্থাপনা, সেইখানে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা চালু করব। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত নভেম্বরে আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন COP29-এ যোগ দেন। এতে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে 30 তত্ত্বের উল্লেখ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই তত্ত্ব ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচিত ও প্রশংসিত হয়েছে। 30 বা 3-0 তত্ত্বের মূল লক্ষ্য শূন্য কার্বন নির্গমন, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব। সবুজ দুর্যোগ ব্যবস্থাপনা কৌশলে শূন্য কার্বন নির্গমন ব্যবস্থা অত্যন্ত জরুরি। এখানে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে উৎসাহিত করা হয়। এছাড়া কার্বন নির্গমন হ্রাসকারী প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে ম্যানগ্রোভ বেষ্টিত সুন্দরবন সংরক্ষণ অপরিহার্য। জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরি এবং দুর্যোগের প্রভাব কমানোর মাধ্যমে শূন্য দারিদ্র্য অর্জন সম্ভব। এতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আর্থিক ক্ষতি হ্রাস করতে সহায়তা করবে। একইভাবে শূন্য বেকারত্ব বলতে বনায়ন এবং জলবায়ু সহনশীল কৃষির মতো জনসম্পৃক্ত সবুজ প্রকল্পগুলোর মাধ্যমে টেকসই জীবিকা সৃষ্টি করা সম্ভব। এতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান এবং আয়ের সুযোগ সৃষ্টি করে থাকে। 2015 সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP21 ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়। সেখানে 2030 সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করে 2050 সালের মধ্যে তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখার জন্য করা হয় অঙ্গীকার। এছাড়া জলবায়ু তহবিল গঠনেরও উদ্যোগ নেওয়া হয়, যেখানে ধনী ও শিল্পোন্নত দেশগুলো $100 মিলিয়ন সহায়তা করার অঙ্গীকার করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ধনী ও শিল্পোন্নত দেশগুলো যথাযথভাবে তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি।
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য দুই একটা গাছের কথা আমরা স্মরণ করতে পারি, বলতে পারি, যেমন তাল গাছ। তাল গাছ কিন্তু আমাদেরকে বজ্রপাত থেকে সহায়তা করে। ম্যানগ্রোভ, যে আমাদের সুন্দরবন বা তার আশপাশে যে ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে, এগুলাকেও যদি আমরা সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে এগুলা বড় করতে পারি, তাহলে আমার জীববৈচিত্র্যের কিন্তু ব্যাপক একটা পরিবর্তন হবে। উপকূলীয় অঞ্চলের জন্য আমরা ম্যানগ্রোভ এবং লবণাক্ত সহনশীল ফসল তৈরি করে আমরা সেটা করতে পারি। বরেন্দ্র বা খরা অঞ্চল যেখানে আছে সেখানে বৃষ্টির পানিকে আমরা সংরক্ষণ করতে পারি, আমরা জৈব সার চাষ করতে পারি। হাওর অঞ্চলে যেগুলো আমরা ভাসমান কৃষি, যেটা শুধু হাওর অঞ্চল না, আপনারা শুনে থাকবেন যে উপকূলীয় অঞ্চলেও অনেক জায়গাতে কিন্তু এখন ভাসমান কৃষি, বিভিন্ন সবজি, বিভিন্ন ফলের চাষ হচ্ছে। এগুলাতেও আমরা একদিকে আমরা প্রকৃতিকে সবুজায়ন করতে পারি, অন্যদিকে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারি বা সমৃদ্ধ হচ্ছি। বাংলাদেশে গত 2 দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সুস্পষ্ট। বৈশ্বিক জলবায়ু সূচক 2021-এর প্রতিবেদনে বলা হয়, গত 20 বছরে বাংলাদেশে 185টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত এনেছে। এর মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড় ধসের মতো দুর্যোগ রয়েছে। এতে 11,450 জন মানুষের প্রাণহানি হয়েছে, আর অর্থনৈতিক ক্ষতি হয়েছে $372 কোটি। দেশের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক এই দুর্যোগের কাছে উপকূলীয় মানুষ এখনও অসহায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের প্রভাবের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। নদী অঞ্চলের ক্ষেত্রে নদী তীর সবুজায়ন, প্রাকৃতিক প্লাবনভূমি পুনরুদ্ধার সেগুলো অন্তর্ভুক্ত থাকবে। শহরাঞ্চলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে সবুজায়িত ছাদ, যেটি বৃষ্টির পানি ব্যবস্থাপনা এবং যে শহরে যে সবুজ ছাদ, এই ছাদকে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবেও এটাকে আমরা সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের জাতির গর্ব, পৃথিবীর ইতিহাসের অন্যতম ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যে 3 শূন্য ধারণা, সেই 3টি শূন্য ধারণার মধ্যে শূন্য কার্বন নিরসন। আমরা আমাদের এই সবুজ দুর্যোগ ব্যবস্থাপনা সেখানে অকিঞ্চিতকর ছোট হলেও একটি অবদান রাখতে পারবে বলে মনে করি। আমরা যে সবুজ দুর্যোগ ব্যবস্থাপনাটির কথা বললাম, এটি আবারও পুনরায় আমি যেটা বলতে চাচ্ছি, এটা শুধু মানুষকেই সুরক্ষিত করবে না, আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, তারপরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই বাংলাদেশ নির্মাণেও ভূমিকা রাখবে। মানুষের জীবন ও সম্পদ রক্ষার পাশাপাশি প্রকৃতি রক্ষার এই কৌশল হতে পারে টেকসই সহনীয়তা অর্জনের জন্য একটি শক্তিশালী পদক্ষেপ। আমরা আশাবাদী একটি সুন্দর নীতি পরিকল্পনার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে একটি টেকসই সহনীয়তা অর্জনের লক্ষ্যে একটি শক্তিশালী পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারব। সবুজ দুর্যোগ ব্যবস্থাপনা মূলত একটি দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা কেবল মানুষকেই সুরক্ষিত করবে না, এটি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। সবুজ দুর্যোগ ব্যবস্থাপনা একটি টেকসই বাংলাদেশ বিনির্মাণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। মানুষের জীবন ও সম্পদ রক্ষার পাশাপাশি প্রকৃতি রক্ষার এই কৌশল হতে পারে টেকসই সহনীয়তা অর্জনের লক্ষ্যে একটি শক্তিশালী পদক্ষেপ। তাই আসুন আমরা সম্মিলিত উদ্যোগে সবুজ বাঁচাই, সবুজে বাঁচি।